ধূমকেতুর এই অসাধারণ সাফল্যের পর তুমি বলেছো ধূমকেতু একবারই হয়, অনেক দর্শকের মন ভেঙে গেছে, সেটা নিয়ে কি বলবে? তার যাদের মনটা ভেঙে গেল, তোমাকে এটা বুঝতে হবে কি কেন এটা বলছি। এটা নয় কি আমি ধূমকেতুটু করতে চাই, কিন্তু এটাও সত্যি কি ধূমকেতুর যে ইমোশনটা কি আমরা রিপিট করতে পারবো? তুমি যে আবেগটা দেখতেই পাচ্ছ সকাল মাঝরাতে 2টো থেকে যে শোটা, যে আবেগটা, এটা না আমরা আবার রিক্রিয়েট করতে পারবো কিনা। কারণ ধূমকেতু 2 করতে হলে ধূমকেতু 1কে বিট করতে হবে। আর ধূমকেতু 1 একটা পাহাড়ের মতন আছে, হিমালয় পর্বতের মতন দাঁড়িয়ে আছে আমাদের সবার সামনে। কে যেভাবে ভালোবাসা পেয়েছে, যেভাবে সাকসেস পেয়েছে। ইনফ্যাক্ট কালকে ফার্স্ট উইক ছিল ন্যাশনালি, সব কটা শো হাউসফুল। বাংলা ছবি ইতিহাসে প্রথমবার হয়েছে 60+ শো হাউসফুল, মানে সমস্ত জায়গা, বাইরে পশ্চিমবঙ্গের বাইরে যেখানে যেখানে যা যা লেগেছে। তো আমাদের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ কে ধূমকেতু 2 যদি বানাই, আর যদি এইটাকে এর উপরে যদি না যেতে পারি, সেটা আমাদের জন্য খুব কষ্টকর। যেই ভালোবাসা পেয়েছি, যেই আবেগটা এই ছবিটার সঙ্গে যুক্ত আছে, মানে এটা বিশাল বড় চাপ, বিশাল বড় একটা রেসপন্সিবিলিটি। অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার, আই এম শিওর দ্যাট কৌশিকদারও সেই চাপটাই হবে। আমরা যেটা বললাম কি ইটস নট নেসেসারি কি লোকে ধূমকেতু 2 দেখতে চায়, বা আমার মনে হয় লোকে আরও বেশি দেব শুভশ্রী, দেব রুদ্র, দেব কৌশিক গাঙ্গুলি, দেব রানা সরকারকে একসাথে এই টিমটাকে আবার কবে দেখতে চায়, সেটা বেশি আমার মনে হয় মানুষের আবেগ। তার মনে কি আমি কৌশিকদাকেও বলেছি কি আরেকটা স্ক্রিপ্ট লেখো, যেখানে যদি মনে হয় আমি যোগ্যতা আমার অভিনয় করার। কারণ কৌশিকদার তো একটা লিমিটেশন আছে না, মানে বুম্বাদা, জয়া হাসান বা বল চুন্নিদি, এর বাইরেও যদি কোথাও যদি একটু রোল ভালো থাকে, আমাকে, শুভশ্রীকে বা রুদ্রকে নিয়ে যদি ভাবে আর কি। তো এটা বলা আছে, আমার মাস্টারমশাইকে বলা আছে। বাট জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক আমি ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করো, আমি না ভয়ে আছি। ভয়কে যেই ভালোবাসা আমরা পেয়েছি না, সেই ভালোবাসা হঠাৎ করে আসেনি, মানে এটা নর্মাল না। ধূমকেতু তোমরা এখন সবাই বুঝতেই পারছো, যেই ভালোবাসাটা আমরা গত 10-12 দিন ধরে পাচ্ছি, এটা নর্মাল ভালোবাসা নয়, এটা অতিরিক্ত একটা আবেগ, একটা আমার ভয় এই পরের ছবিটা যদি ধূমকেতু 2 হয়, যেটা না পাই আমি ভেঙে পড়বো। তো এইটাকে একটু হোল্ডে রাখি। শিওর না হওয়া পর্যন্ত করা যাবে না ওই আবেগটা, যতক্ষণ না সবাই ইউনাইটেড ভাবে ভাবছে। তো সেই জায়গাতে আমার মনে হয় এই সেম কাস্টিংকে নিয়ে যদি অন্য কোনো গল্প নিয়ে যদি আমরা আসি, সেটা বেশি ভালো হবে বা লেস চ্যালেঞ্জিংও হবে। তোমার দর্শকরা এতদিন ধরে হল ভরিয়ে দিচ্ছিল, আজকে তুমি প্রথমবার হল ভিজিট শুরু করলে, এবং এরপর আরও অনেকগুলো জায়গায় যাবে, সেটা নিয়ে কেমন মনে হলো দেখে সামনাসামনি? আমার মনে নেই লাস্ট কবে থেকে এই ইন্টারাকশনটা শুরু করেছি, কিন্তু এটা বহু বছরে আমার সম্পর্ক। আমার দর্শক যারা টিকিট কেটে হলে আসে, তাদের সঙ্গে বরাবরই আমার একটা সম্পর্ক আছে। মানে ইটস নট দ্যাট কি আমি নন্দনে প্রথমবার এসেছি বা ধূমকেতুর জন্য প্রথমবার বেরিয়েছি, তা নয়। কিন্তু আমি অনেকবারই অনেক ছবিতে আমি হলে গেছি, তাদের রিয়াকশন, তাদের ভালোবাসা, তাদের কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, হয়তো চুপ করে পিছনে দাঁড়িয়েও দেখেছি কোন সিনে ওরা হাততালি দিচ্ছে, কোন সিনে ওরা নাচছে, কোন সিনে কাঁদছে। তো এটা আমার মনে হয় কি আমি ধূমকেতু, যেটা আমি একটু আগেই মঞ্চে বলছিলাম, এটা একটা অন্য আবেগ। যতটা না দর্শকের আবেগ, তার চেয়ে অনেক বেশি আমাদের আবেগ ছিল। কি 10 বছর ধরে এই যন্ত্রণা নিয়ে আমরা লড়েছি কি কবে আমরা বড় পর্দায় নিয়ে আসবো সিনেমাটা, কবে আমরা আমাদের দর্শককে দেখাতে পারবো আমাদের এই পরিশ্রমটা। আজকে প্রত্যেককে প্রশংসা করছে। রুদ্র তার মতো করে প্রশংসা পাচ্ছে, কৌশিকদা তার মতো করে, রানাদা তার মতো করে, বাকি শুভশ্রী তার মতো করে প্রশংসা পাচ্ছে, আমিও আমার মতো করে প্রশংসা পাচ্ছি। তো ইটস এ গ্রেট ফিলিং। কে আমি কাল অবধি ব্যস্ত ছিলাম, যারা জানে কালকে অবধি আমার ব্যস্ততা ছিল, শুটিং বা ইভেন্ট অনেক কিছু ছিল। আজ থেকে মোটামুটি ফ্রি হলাম। তো আজ থেকে আমাদের যাত্রাটা শুরু হলো, হল ভিজিট করা, মানুষের কাছে পৌঁছানো, এবং আরও মানুষ যারা এখন দেখবে করছে তাদেরকে বোঝানো কেনা এবারে আপনারা চলে আসুন, কারণ সবাই তো ভালো বলছে। তো এটাই উদ্দেশ্য। তোমাদের পুরো টিমের কাছে একটা প্রশ্ন করবো, ইংলিশে একটা কথা আছে, উইথ এভরি হার্ডলস কাম গ্রেট সাকসেস। তোমাদের থেকে কি সেটা একদম প্রযোজ্য হয়ে গেল? পুরো টিমের কাছে জিজ্ঞেস করবো। না, এটা আংশিকভাবে তাই, সত্যিই তাই। মানে এটা অপেক্ষাটা আমাদের হাতে ছিল না সমস্তটা। আরও তৃতীয় পক্ষ ছিল বাইরে, যারা অন্য প্ল্যাটফর্ম, তাদের সাথে সেই নেগোসিয়েশন। এবং আমাদের একটা এমন দুঃখ ছিল প্রত্যেকের মনে, দেব, আমি, রানা, প্রত্যেকে, রুদ্র ছিল, সেটা যতবারই দেখা হতো আমাদের যে কোনো কাজে এটা নিয়েই কথা হতো, যে কোনো সমাজ মাধ্যমে যে কোনো পোস্ট দেওয়া হতো। ধূমকেতু বলতে কমন ফ্যাক্টর এই লাস্ট 9 বছর ধরে। এটা কল্পনা করা যায় না কখনো হয়েছে কিনা। যাই ঘটনা ঘটছে, ধূমকেতু কবে আসছে এই প্রশ্ন। এবং আমরা যখন তিনজনই দেখা করতাম, লোকের মনে প্রথম ধূমকেতুই মনে করতো যে এটা কোটা কবে হবে, এটা নিয়ে কোনো কথা হচ্ছে। তাহলে আমরা নিজের আলাদা কথাও বলতে পারতাম না কোথাও। একদমই। এবং দেবদা দেশুর পাশাপাশি দেবও কিন্তু একটা আলাদা ভালোবাসা পাচ্ছে, সেটা নিয়ে কি বলবো? অফকোর্স ইটস এ গ্রেট ফিলিং। কি দেব নিয়ে কিন্তু একটা কনফিউশনও আছে, বলো। মানে দেবরূপিণী এবং দেবরূপিণী দুটোর সঙ্গে ভালোই আছি আমি, এটাও ভালো।
তো এটা তো অস্বীকার করা যাবে না, রুদ্রনীল ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর নট অনলি ইন বেঙ্গল, আমাদের ভারতবর্ষে এই সময় দাঁড়িয়ে ও দারুণ একজন অভিনেতা। ওর ময়দান দেখে আমি ওকে ফোন করেছিলাম যে আমার দারুণ লেগেছে ওর চরিত্রটা ময়দানে, মানে অ্যান্ড আই থিঙ্ক ইটস এ গ্রেট ফিলিং, লাইক নর্মালি হয় না। বাট আমি যেটা স্টেজেও বললাম যে গত কয়েক বছর ধরে মানে আমার ছেলেদের সঙ্গে বেশি ভালো কেমিস্ট্রি দেখা যাচ্ছে দেন হিরোইনদের সাথে। তা বলে কি এটা বলছি না যে দেব শুভশ্রী ডেফিনেটলি এই যে পুরো আমরা যে ব্যাপারটা দেখছি, যে কালেকশনটা দেখছি, ডেফিনেটলি দেব শুভশ্রীর যে প্রথম 2-3 দিনে যে আবেগটা ছিল, কেন দেব শুভশ্রীকে দেখবো, কিন্তু তারপর দর্শক তার মতো করে নিজেদের ভালোবাসাটাকে আরও মানে এগিয়ে নিয়ে গেছে কিনা। এখানে রুদ্রনীলও খুব ভালো, এখানে দুলাল দাও খুব ভালো, কৌশিক দা দারুণ একজন ডিরেকশন দিয়েছেন, এবং প্রডিউসার যে খরচা করেছে আজকে সেই জন্য প্রাসঙ্গিক লাগছে, আজকে সেই জন্য মনে হচ্ছে না এটা পুরোনো ছবি নয়। তো সবাই সবার মতো করে কমপ্লিমেন্ট পেয়েছে। অ্যান্ড অফকোর্স রুদ্রনীল সাথে কাজ করলে নিজেরও একটা বৃদ্ধি হয়। একজন ভালো অভিনেতা যদি সামনে থেকে পারফর্ম করে আর দারুণ যদি পারফরমেন্স দেয়, তোমারও মনে হয় না আমি কীভাবে এটাকে ম্যাচ করবো, কারণ আমার জন্য ওর সিনটা যাতে না খারাপ হয়, বা ওর জন্য যেন আমার সিনটা যাতে না খারাপ হয়। কারণ এখন যারা যারা দেখে নিয়েছেন 70% to 80% আমরা আছি, দুটো বন্ধুর গল্প, মানে কখনো ঘুমিয়ে ঘুমিয়ে ডায়লগ বলছি, কখনো রান্না করতে করতে ডায়লগ বলছি, কখনো কেক মাখিয়ে মাখিয়ে কখনো ও নাচছে, কখনো মানে তো সহজ নয়। আমার মনে হয় কি তার পুরো ক্রেডিটটা যা কৌশিক দাকে, কিন্তু তিনি লিখেছেন দারুণ। এই দুটো বন্ধুত্বকে এস্টাবলিশ করার জন্য যে সংলাপগুলো দরকার, যে মোমেন্টসগুলো দরকার, যেভাবে ক্যাপচার করতে হবে, আমার মনে হয় এই জুটিকে যদি হিট করানো যায়, কারণ দেব শুভশ্রীর জুটিকে দর্শক হিট করিয়েছে। আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, আমরা 5টা ছবি এর আগে করেছি, আমাদের প্রচুর গান, অজস্র গান আছে, মানুষ এখনও ঢাকের তালে বাজায়, মালারে গান বাজে, যে কোনো ফাংশনে দেব শুভশ্রী গান তোমাকে গাইতেই হবে। যদি তুমি কোনো সিঙ্গার হোক বা কোনো ইভেন্ট হোক বা বিয়ে বাড়ি হোক, তোমাকে দেব শুভশ্রী গান চালাতেই হবে। কিন্তু দেব রুদ্রর কেমিস্ট্রি যদি হিট হয়ে থাকে, আমরা যদি আমাদেরকে একটু সাইডে রাখি, আমার মনে হয় কৌশিক গাঙ্গুলি ইজ দ্য মেইন পার্সন। ওই সংলাপগুলো যদি না থাকতো, ওই সিচুয়েশনগুলো যদি না তৈরি করতো, তাহলে আমরা কিছুই করতে পারতাম না। মানে ভানু যোগেশ ওইভাবে কখনো আমরা ঢুকতে পারতাম না ওই চরিত্রে, মানে এটা বলতেই হবে না। আমার নিজে আমি এক্ষেত্রে পরিষ্কার বলবো যে যতটুকুই ভালোবাসা আসছে এই কেমিস্ট্রিটার জন্য, এবং সেটা পরিচালকের যে নিখুঁত ব্যাখ্যা আমাদের, যে একটা চরিত্রকে কী করে জন্ম দিতে হবে, তার ইমোশনকে কী করে তৈরি করতে হবে, সেই জন্যই বোধহয় ভানু বা দেবের করা আরেকটা চরিত্র যেটা খুব টাফ পোর্ট্রে করা ছিল, কারণ প্রস্থেটিক মেকআপে শুধুমাত্র চোখের মণিটা আর ঠোঁট এটা ছাড়া বাকি আর কোনো মাসল মুখের কাজ করা বুঝতে পারা যায় না। সেখানে ইন্দ্রনাথ খাসনবিশকে যেভাবে জ্যান্ত করেছে, ইন্দ্রনাথ খাসনবিশ এবং যোগেশ, ভানু এবং যোগেশ দুটো আলাদা চরিত্রের সঙ্গে যোগেশ, তাদের কেমিস্ট্রি, তাদের ইমোশন, ঠিক ভুল নিয়ে আলোচনা করা, দুটো ডিফারেন্ট ক্যারেক্টার। একটা মানুষ এত সাহসী, সে পাখির ডিম ছোটোবেলা থেকে তরতর করে বেয়ে পারতো, আর একজন পারতো না। সো এই ইমোশনটাকে খুব এত সুন্দর করে কৌশিক গাঙ্গুলি তার লিখনীতে যে বুনেছেন, যেভাবে শর্ট টেক করেছেন, ফলত আমার মনে হয় সেইভাবে অ্যাক্টাররাও আমরা নিজেদের মনে হচ্ছে নিংড়ে দিই, হলো না। আমি রিহার্সালের ক্ষেত্রেই পরিষ্কার বলবো, নারখান্ডার ওই ঠান্ডায় মাইনাস টেম্পারেচার যেখানে, সেখানে দেব পারফর্ম করছে করে পরিষ্কার আমার দিকে তাকাচ্ছে রিহার্সালে, আমি ওর দিকে পারফর্ম করে তাকাচ্ছি যে আমরা কি পরিষ্কার পরিচালক যেটা পার্ট চাইছেন সেই চরিত্রটা হতে পারছি। সো এবার সেটাকে দর্শক যেভাবে ভালোবেসেছেন, সম্মান দিয়েছেন, তো এর থেকে আর অভিনেতাদের কি পাওয়া হতে পারে? এটা আমি না বললে খুব অন্যায় হবে। এই পরিশ্রমটা কল্পনা করা যায় না। প্রথমত রুদ্র ওইভাবে পাটাকে সম্পূর্ণ বেঁকিয়ে নিয়ে একটা পাহাড়ি রাস্তা খুব উঁচু নিচু হয়, তার মধ্যে সারা দিন ওইভাবে হাঁটা, একটা পায়া পুরো সম্পূর্ণ অ্যাঙ্কেলটা বেঁকিয়ে দিয়ে হাঁটতে থাকা সারাদিন ধরেই, এবং সেটাকে মেনটেন করা সারাদিন ধরে, এটা খুব স্বাভাবিক নয়। উল্টো দিকে যে মানসিক অত্যাচার হয় একটা অভিনেতার উপর প্রস্থেটিক্স করলে, সেটা কল্পনা করা যায় না। রাত্রি 3টে থেকে সকাল 8টা পর্যন্ত এই একটা ছেলে একটা চেয়ারে বসে আছে, এবং তারপর সারাদিন সে বাকি 12 ঘন্টা 14 ঘন্টা শুধু এই ফলের রস বা অন্য জুস খেয়ে থাকবে, কারণ অন্য কিছু খাওয়া বারণ, এবং সেটা খুব কষ্ট হচ্ছে, কিন্তু একবারও বলছে না কাউকে, কারণ নিজের মুখটা সম্পূর্ণ ঢাকা, স্কিনটা ব্রিথ করতে পারছে না। এবং অত ঘন্টা মেকআপ কীভাবে এমনি চেয়ারে করা সম্ভব নয়। রানা, প্রযোজক রানা সরকার তখন বলেছিল না কলকাতা থেকে চেয়ার যাবে, এখান থেকে একটা চেয়ার গিয়েছিল, বড় পার্লারের চেয়ার, যেটা রিক্লাইনার, তাতে বসে থাকতে বলে, ঘুমিয়েও পড়তে বলে অত ঘন্টা। ওর মুখের উপর 4 জন মানুষ কী যে করে চলেছে ম্যাজিক, এবং তারপরে বেরিয়ে আসতো। আমরা শ্যুট করেছি সব, এত বছর পরেও আমার চোখে জল এসে গেছিলো সিনসিয়ারলি, যখন ও বাবা উঠে যাওয়ার পর যে এরকম করে বাবাকে প্রণাম করে তাকিয়ে, এবং তখন চোখের ভিতরটা দেখা গেছে বড় পর্দায়, ওইভাবে আমরা মনিটরে বুঝতে পারিনি। বড় পর্দায় যে চোখের মণি এবং চোখের সাদাটা, ওইটা কিন্তু প্রস্থেটিক্স নয়, ওটা দেব অধিকারী। হ্যাঁ, এবং সেটা এমন জায়গায় নিয়ে চলে যায় ক্লোজ আপগুলোকে, যে প্রস্থেটিক্সটা পর্যন্ত জীবন্ত হয়ে ওঠে। সেটা অভাবনীয়। এই পরিশ্রমটার জন্য চিরকাল বাংলা সিনেমা কৃতজ্ঞ থাকবে ওর কাছে।
যেটা একটা কথা বলছিলে যে দেব শুভশ্রী দুটিকে দর্শক হিট করিয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন দর্শকের এখন মুখে মুখে যে ধূমকেতু স্ক্রিনিং এত সেলিব্রেটেড হলো কিন্তু শুভশ্রী দি কেন নেই, এই প্রশ্নটা নিয়ে দর্শক সব জায়গায় প্রশ্ন। আমারও একই প্রশ্ন, শুভশ্রী কেন এলো না? হ্যাঁ, এটা উত্তর না। শুভশ্রীর সাথে আমার কথা হয়েছিল। শুভশ্রী ওর একটা অন্য এনগেজমেন্ট ছিল, আমাকে কথা দিয়েছিল আসবে, আমায় লিখেছিল আমি অবশ্যই আসবো। তারপর সেদিন কেউ আসতে পারিনি ব্যস্ততার জন্য, ও নিজের ব্যক্তিগত কাজের জন্য সম্পূর্ণ, নাথিং টু ডু উইথ আমাদের স্ক্রিনিং। ইনফ্যাক্ট আমি রাজকেও ফোন করেছিলাম, পার্সোনালি রাজকে ফোন করেছিলাম, আসতে পারিনি। তারপরে ওর সাথে আমার কথা হয়েছে, ও অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে যে আমি ওই দিনকে ব্যস্ত ছিলাম, আমি একদম পারলামই না তোমার কথা রাখতে আসতে। ইটস ফাইন, আবার পরে যখন হবে তখন দেখা যাবে। এই স্পেশাল স্ক্রিন শেষ হয়নি, সবে তো সিনেমা হিট করেছে, দাঁড়াও। এখানে রানা সরকার প্রডিউসার, তারপর 100টা স্পেশাল স্ক্রিনিং হবে শেষ অবধি। আমার মনে হয় বাকি ফোন করেছে, 70 জন ফোন করেছে আবার কবে হবে। হ্যাঁ। তোমাদের কাছেও প্রশ্ন, রানাদার কাছেও প্রশ্ন। রানাদা যা কিছু লিখতো, যদি কাউকে ব্যঙ্গ করে বা কটাক্ষ করে লিখতো, প্রথম জিনিসটা তো আপনি ধূমকেতুটা কবে আসছে বলুন। আমি অনেস্টলি বলছি, আমি জানি না কিভাবে ল্যান্ড করবে, কিভাবে এটা প্লেস হবে। সোশ্যাল মিডিয়াতে এখন সবকিছু চিরুনি তল্লাশি হয়। এই ছবিটাকে একমাত্র লোক যদি দর্শককে বাদ দিয়ে যে বাঁচিয়ে রেখেছে, ট্রোল হয়ে গাল খেয়ে যাই হোক না কেন, তার নাম হচ্ছে রানা সরকার। রানা সরকারের ফলোয়ার বেড়েছে গাল খেয়ে। রানা সরকারের ধূমকেতু আনছেন না কেন? কমেন্ট বক্সে কমেন্ট হতো গাল খেয়ে খেয়ে, এবং ফলোয়ার্সও বেড়েছে। এবং এটাও সত্যিকে ঝগড়া করে হোক যাই হোক, আমাদের মন মানিয়ে ছিল কিছুদিন, কিছু বছর হলো। কিন্তু এটা অস্বীকার করা যাবে না কি ছবিটাকে বাঁচিয়ে রেখেছিল লোকটা। কে ধূমকেতু যে এখন যে জায়গায় পৌঁছেছে, মানে যবে থেকে আমরা ডিসাইড করলাম যে ছবিটা রিলিজ করবে, তখন থেকে আমরা ইনভলভ হলাম। কিন্তু তার আগে অবধি রানা সরকার সোশ্যাল মিডিয়াতে অন্তত একা লড়ে গেছে। কখনো যে ছবি ভিজুয়ালগুলো দেওয়া উচিত না সেইগুলো দিয়েছে, সেটা নিয়ে আমি খুব রেগে গেছিলাম। এইভাবে দেব শুভশ্রী যা করে দিয়েছে জানো তো যে ধূমকেতু 2 আসবে। ও রানা সরকারকে আটকানো কারোর বসে নেই। রানা সরকার সকালবেলা ঘুম থেকে একটা কথা বলে, দুপুরবেলা আরেকটা লাইন হয়। এটা হতে পারে ধূমকেতু 2 আছে সোহম হিরো, হয়তো ডেফিনেটলি দেখতে পাওয়া গেছে যে সোহম প্রসেক্টটা ফিট করাতে পেরেছে। এটা তো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আনন্দের কথা। তো এই বিষয়ে রানাদা বলতে পারবেন। সোহমকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া দিয়ে কিন্তু। ও আরো একটা জিনিস যে বাংলা সিনেমার ক্ষেত্রে এরকম ক্রস প্রমোশন খুব কম, মানে হাতে গুনে দেখা যায় নেই। এটা যে ক্ষেত্রে একটা মানে একটা স্পেশাল স্ক্রিনিং এর দিন দাঁড়িয়ে তোমরা আরেকজনের সহকর্মীর ছবিকে এগিয়ে দিলে, মানে কমেন্ডেবল। এটার জন্য কি সাহস লাগে নাকি ইউনিটির অভাব থাকে, কোন জায়গা থেকে তোমরা পারলে এখন অবধি হয়? আমি একটা কথা বারবার বলি, আমি কোনোদিন এটা দেখিনি, যেহেতু এটা টিম, যেহেতু ধূমকেতু দেব একা নয়, এই মঞ্চে যারা মানে টেবিলে এই পাশে যারা বসেন তারা সবাই স্টেক হোল্ডার। কিন্তু আমি যদি আমার কথা বলি, আমি সবসময় যে দেব একা নয়, ইন্ডাস্ট্রি বড়। এবারে ইন্ডাস্ট্রি বড় হতে গেলে আমি আমার ছবিটার জন্য তাহলে তো আমি দিদিকে এটাই বলতাম না, আমি তো বলতাম না, আমি শুধু বলতাম দিদি আমি ধূমকেতুতে শো পাচ্ছি না, বা অরূপ বাবু যেভাবে মিটিংটা হলো, আমি তো ইন্ডাস্ট্রি শো পাচ্ছে না। মানে কালকে আমি বছর 2টো ছবি করি, খুব কম বছর গেছে যেখানে আমার 3টে ছবি রিলিজ হয়, আদারওয়াইজ 2টো ছবি আমার বছর কেটে যায়। সেখানে দাঁড়িয়ে বাংলা ছবি একটা প্রেসিডেন্ট সেট করা, কে সিঙ্গেল স্ক্রিনে 50% শো পাওয়া যাবে, এরপরে কাউকে ওই লড়াইটা করতে হবে না কি আমি শো পাচ্ছি না, এইটা প্রাইম টাইমে শো পাচ্ছি না। আজকে সরকার সেটাকে হস্তক্ষেপ করে একটা রুল বানিয়ে দিয়েছে, এইটাও একটা পাশে থাকা। এবং অ্যাট দ্য সেম টাইম আমি শুধু মুখে বললাম, কাজ করলাম না। কাজটা হলো কি ভাই, আমি যখন শোভম আমাকে বললো এটা আমি ভাবছি খুব দারুণ ভেবেছিস, আমার দারুণ লেগেছে। আর আমার প্রমোশন আইডিয়াগুলো খুব ভালো লাগে, নিজেও প্রমোশন করতে ভালোবাসি, নিজেও কিছু একটা আউট অফ দ্য বক্স করতে ভালোবাসি। আমার সত্যি ওর আইডিয়াটা ভালো লেগেছে, আমার চলে আয় এনি হেল্প। ওই দিনে ইনফ্যাক্ট আমি বেরোনোর পর ওকে আবার বললাম তোর কিছু বলতে হবে, কানে কানেই বলছিলাম আর কিছু তুই চাস আমি আরও কিছু বলি, আরও কিছু করি যাতে তোর সিনেমার হেল্প হবে। আমার মনে হয় দিস ইজ অলসো ওয়ে অফ সাপোর্টিং বাংলা সিনেমা। এবং আমার কোনো ইনসিকিউরিটি নেই, আমার কোনো ভয় নেই। আমার মনে হয় যত বাংলা ছবি বক্স অফিসে বাড়বে তত আমার পার্সোনাল লাভ, কারণ আমার ছবিও তারপরে আসবে। সিনেমা দেখাটা হচ্ছে একটা অভ্যেস, এইটা হঠাৎ করে সিনেমা দেখতে যাও তা নয়। কিন্তু এই অভ্যেসটা যদি থাকে, আমার ছবি হোক, ওর ছবি হোক, অসিতা পরে অন্য কাউকে নিয়ে ছবি হোক, এই রোটেশনটা হতে থাকবে, মানুষের বিশ্বাসটা বাড়তে থাকবে। সেই জন্য আজকে সাউথ ইন্ডাস্ট্রি 500 কোটি 600 কোটি সিনেমা করতে পারছে, এইভাবে তো ওরা শুরু করেছিল। তো আমার দিস ইজ দ্য প্রসেস। আর আমি বিশ্বাসী যে বছর 2-এর মধ্যে আমরা যে কোনো ভাষার ছবির সঙ্গে ইকুয়ালি পাঙ্গা দিয়ে লড়াই করতে পারবো, গল্প নিয়ে, প্রেজেন্টেশন নিয়ে, মাউন্টিং নিয়ে, সমস্ত কিছু দিয়ে। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে সোহমের ছবির ক্ষেত্রে ওরও খুব মানে আমাদের যে সম্মান দেখিয়েছে, আমাদের প্রমোশনে এসে ও নিজে প্রমোট করতে চেয়েছে স্ক্রিনিংয়ে। ও অত্যন্ত বড় মাপের অভিনেতা, খুব ভালো অ্যাক্টর,
এবং ও যে পরিশ্রম করেছে ছবিটা সম্পর্কে ধূমকেতু টিম মানে আন্তরিকভাবে চায় ওর ছবিটা দুর্দান্তভাবে চলুক। আরেকটা জিনিস আমি ব্যক্তিগত একটা বিষয় বলবো, রাত 11টার শোতে আমি দেখতে গেছিলাম এবং সেখানে প্রায় 70-80% অকুপেন্সি ছিল, যেটা এর আগে হয়তো বাংলা সিনেমা ওই টাইমটা শোই পেত না। সেখানে এখন পাচ্ছে এবং ওয়ার্ড টু উল্টো দিকেই চলছিল, সেখানে অত ভিড় ছিল না। তো এটা কোথাও গিয়ে বাংলা মানে একজন বাংলা সিনেমার ভক্ত হিসেবে এটা খুবই ভালো। আমি উত্তর দিই, এই রুমটাই ছিল, আমি ওইখানে বসেছিলাম, এক্সিবিউটারে এই রুমে ছিল, কৌশিকদা ছিল, রানা সরকার ছিল, এখানে রানাদা তুমিও ছিল। একজন এক্সিবিউটার দাঁড়িয়ে বলেছিল আমাকে কে এই ধূমকেতু কিছুদিন আগে জাস্ট এখানে বসেছিল, আমাকে বলেছিল মিটিংয়ে দিন, সেম রুমটাই ছিল, আমাকে বলেছিল বাংলা ছবিকে আমি যদি 4টে শো দিই বাংলা ছবিকে হাউসফুল করতে পারবে, তুই যে এত বড় বড় কথা বলছিস। আমি উঠে বলেছিলাম যদি সুযোগ পাই 100% হাউসফুল করে দেখাবো, কিন্তু লড়াই করার জায়গাটা যদি না পাই তাহলে লড়াই করবো ওটা কোথায়? নুন শো দিয়ে 12টার সময় দিয়ে তুমি আমাকে বলছো 6টার সময় শো হাউসফুল ছিল, সেইটার সঙ্গে আমি লড়াই করতে পারবো না। তুমি 6টার সময় 2টো শো দাও, একটা ওইখানে রাখো, একটা হিন্দিকে দাও, একটা আমাকে দাও, তারপর লড়াইটা হবে। আজকে সেই মানুষটাই মানে ওর পাশে হলে 3টে করে শো লাগানো হয়েছিল, 4টে শো লাগানোর কথা ছিল, যেহেতু কুলি একই ডিস্ট্রিবিউটারে ছিল, তো আমরাই বললাম কি কুলিকে দিয়ে দাও, বাকি আমার 3টে শো 11টার মধ্যে 11টা হাউসফুল, স্টারে 16টার মধ্যে 16টা। মাল্টিপ্লেক্সে লোকে বলতো কি সকালবেলা বাঙালিরা ঘুম থেকে উঠে বাংলা ছবি দেখতে যায় না। সকাল 7টা থেকে আমাদের শো হাউসফুল হয়েছিল। প্রথম শো খুলেছিল সাউথ সিটি আইনক্সে, সেইটা হাউসফুল হওয়ার সঙ্গে সঙ্গে লেক মলে সিনেপলিস খুলে দিল, অ্যাক্রোপলিসে হল খোলা হলো, ডিস্ট্রিক্টে খোলা হলো, কল্যাণীতে খোলা হলো। আমরা কম করে 40টা মর্নিং শো, 7টা থেকে 9টার মধ্যে 40টা শো ওয়াজ দেয়ার অল ওভার বেঙ্গল, 40টা শো হাউসফুল ছিল প্রথম দিন থেকে। নাইট শো রাত্রে 11:45 12টার সময় শো খোলা হয়েছে। আমি বাবাইকে বলছি কি, বাবাই মানে আমাদের ডিস্ট্রিবিউটার, সে আমাকে পাঠিয়েছে, রানাদা বলে কি আমি তুই কি পাগল টাউল হয়ে গেছিস? হ্যাঁ, দাদা তুমি আমাকে 8 ঘন্টা দাও, আমি তোমাকে পাঠাচ্ছি। 8 ঘন্টার মধ্যে আমাকে পুরো এলো করে পাঠিয়ে দিল। দেখো দাদা, আমি বলছি না, অল ওনাররা কনফিডেন্ট, আমি কেন ছাড়বো ব্যবসাটা। তো তুমি মানে যেটা বলছিলাম ধূমকেতু আমার এই ভয়টাই আছে, ধূমকেতু 2 নিয়ে এই যে ভালোবাসাটা যেভাবে মানুষ হই হই করে সেলিব্রেট করেছে একটা সিনেমাকে, এই সেলিব্রেশনটা না মানে আমার ভয়কে আমি যদি রিপিট না করতে পারি ধূমকেতু 2 দিয়ে, মানে তুমি যদি আমার জায়গায় এসে বসো, মানে যেই দর্শকগুলো ধূমকেতু 2 নিয়ে কথা বলছে বা আমিও চাই ধূমকেতু 2 করতে, কিন্তু আমি ভয় এটাকে এর উপরে যদি না করতে পারি, কেউ যদি আমার চেয়ারে এসে বসে দেখে পুরো ব্যাপারটা, এটা একটা অন্য একটা স্বপ্নের জগৎ, এটা আমরা কেউ কল্পনা করতে পারি না। তোমরা এজ এ রিপোর্টার, তোমরা তো বাংলা ছবিরই একটা অংশ, একটা ডেমোক্রেসি 4টে পিলার যদি হয়, তো সিনেমার 4টে পিলার মধ্যে তোমরা একটা পিলার। তোমরা এই 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 ভালোবাসাটা কোনোদিনও দেখোনি হয়তো, মানে আমরা যেরকম মুগ্ধ হয়ে আছি তোমরাও ওরকমভাবেই মুগ্ধ হয়ে আছো। তুমি তো বলছো কি রাত্রে 11:45 শো গেছিলাম, 80% হাউসফুল, 70% হাউসফুল, এটা তো নর্মাল না। কিন্তু আমার ভয় যদি আমি ধূমকেতু 2 করি, তুমি উল্টো দিকে প্রশ্ন করে ধূমকেতু 1 তো 7টার সময় হাউসফুল ছিল, 9টার সময় হাউসফুল ছিল, তোমরা তো 15 কোটি টাকা করেছো প্রথম সপ্তাহে, সেটা না মানে ধূমকেতুর সঙ্গে আমি কতটা জাস্টিফাই করতে পারবো সেটা আমি জানি না, কিন্তু আমি জানি অন্য একটা গল্প নিয়ে এলে কোনো প্রত্যাশা থাকবে না। বউ না অন্য বউ? বাবা বাবা বাবা, এটা কারোর একটা ইন্টারভিউ বেরিয়ে পড়েছে। তো সেই জায়গাতে আমার মনে হয় কি এইটাই কি অ্যাজ এ প্রডিউসার আমরা ভীষণ হ্যাপি। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাতে চাই যারা ধূমকেতুর সঙ্গে যুক্ত ছিল। আমি প্রথম দিন থেকে একটাই কথা বলছি, যবে থেকে রিলিজ হয়েছে আমি অনেকগুলো টাচুর ভগবানের আশীর্বাদে যারা দেখছেন তাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে অনেকগুলো হিট, সুপার হিট, ফ্লপও দেখেছি, ব্লকবাস্টারও দেখেছি, যেমন লাস্ট ছবি খাদান ওয়াজ ব্লকবাস্টার। কিন্তু ধূমকেতুর যে আবেগটা, যেই সম্মানটা আমরা পেয়েছি, যেই বক্স অফিস তো নাম্বার চেঞ্জ হতে থাকে, টেলিফোন নাম্বারও নাম্বার থাকে, র্যাঙ্কিং কোনোদিন পার্মানেন্ট হয় না, কোনো না কোনো দিন কেউ এসে এই নাম্বারটাকে বিট করবে, অন্য কোনো ছবি আসবে, অন্য কোনো হিরো আসবে, অন্য কোনো প্রডিউসার আসবে, যেটা রয়ে যাবে এই লড়াই করে শো পাওয়ার থেকে আরম্ভ করে 10 বছরের যন্ত্রণা একটা ছবি আটকে থাকার থেকে সেটাকে রিলিজ করা, এবং রিলিজ করার পর এই ভালোবাসাটা। আমি হয়তো জীবনে আরও হয়তো ব্লকবাস্টার দেবো, কিন্তু ধূমকেতুর যে ভালোবাসাটা, ধূমকেতুর যে ইমোশনটা না আমার জীবন শ্রেষ্ঠ ইমোশন হয়ে থেকে যাবে। রঘু ডাকাত নিয়ে চিন্তা হচ্ছে, মানে কোথাও গিয়ে এটার উপর রঘু ডাকাত নিয়ে কার চিন্তায় সবচেয়ে বেশি বলবো? না না ওইভাবে না, আরে দাঁড়া এদিকে, রঘু ডাকাত দিয়ে রঘুর মা। সব বলছে রঘু ডাকাত নিয়ে সবচেয়ে বেশি চিন্তা যার
তার নাম হচ্ছে শ্রীকান্ত মহতা। সে শুধু আমাকে ফোন করে, তুই কবে থেকে ঢুকবি, তুই কবে থেকে প্রমোট করবি, তুই কবে থেকে করবি। আমাকে আর আমার অফিসকে, শান্তনকে, গ্রুপের প্রত্যেক দিনই আমার কাছে আসে, এটা কবে ছাড়বো, এটা কবে ছাড়বো। তো আদারওয়াইজ রঘু ডাকাত না আমার কি কোথা দিন যেটা রানাদাই বলছিল কি, আমি একটা কথা দিয়েছিলাম খাদানের সময়কে, যদি খাদান হিট হয়, খাদানটা একটা বিশাল বড় মাউন্টেন একটা ছবি ছিল, যদি এইটা যদি আমার ব্রেক ইভেনে যদি হয়, আমি কথা দিচ্ছি কি আমার পরের ছবিটা এর চেয়ে বেশি বড় হবে। এবারে যেহেতু রেকর্ডেডই হচ্ছে, পরশু দিন গান লঞ্চ হবে, আমরা গান থেকে, টিজার তো রিলিজ হয়ে গেছে, সবাই খুব ভালো বলছে, টিজারটা ভুলে যান। এবারে গান থেকে আমরা শুরু করি যাত্রাটা, রিলিজ অবধি আপনারা দেখুন, তারপরে আপনারা বিচার করুন যে বাংলা ছবিতে এরকম ভিজুয়াল, এরকম মাউন্টিং, এরকমভাবে প্রেজেন্টেশন আগে হয়েছে কি। আপনারাই আমাকে ভালোবাসা দিয়েছেন যারা ছবিটা দেখেছেন। আজকে আমি ভালোবাসাটা ফেরত দেওয়ার সময়। রঘু ডাকাতে আমরা SBF থেকে আরম্ভ করে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে আরম্ভ করে, ধ্রুব ব্যানার্জি থেকে আরম্ভ করে সমস্ত কলাকুশলী, ইভেন টেকনিশিয়ানস, তার জীবন দিয়ে কাজ করেছে। এবং আমি কথা দিচ্ছি যে বাংলার দর্শক এর আগে এরকম ছবি দেখেন, ভালো খারাপ পরের ব্যাপার। প্রত্যেকটা ফ্রেমে আপনারা আমাদের পরিশ্রম দেখতে পাবেন, প্রত্যেকটা ফ্রেমে আপনারা দেখতে পাবেন যে যত্ন নিয়ে বানানো হয়েছে, প্রত্যেকটা ফ্রেমে আপনারা দেখতে পাবেন কি স্বপ্ন দেখেছিল এরা, কে বড় করবে এবং স্বপ্ন সত্যি হতে চলেছে। রঘু ডাকাত এরকমই একটা ছবি। দেব, কৌশিকের জন্য একটা প্রশ্ন আছে। একদিকে যেমন প্রচুর সাকসেস নিয়ে কথা বলার জায়গা কেউ নেই, এরপরও যেটা যে কোনো ছবির সাফল্যের পরও হয় যে সমালোচনা থাকবে, আলোচনা সমালোচনা। যে প্রশ্নটা আছে এই জন্য আরও কৌশিকদার নামটাও নিলাম, যে যারা সমালোচনা করছেন তারা লিখছে কেউ যে কেন ধূমকেতু নাম, এবং তোমার একটা ব্যাক স্টোরি আরেকটু থাকা দরকার ছিল, যে উগ্রপন্থা কেন বেছে নিয়েছো। তো অবশ্যই দেব যেহেতু মেন চরিত্রে এবং যেহেতু তুমি মেকার, তুমি কি উত্তর দেবে? হ্যাঁ, না সেটা হচ্ছে যে উগ্রপন্থার ক্লাস নেওয়ার জন্য এই ছবিটা নয়। আর উগ্রপন্থা কি সারা জীবন ধরে খবরের কাগজ আর টিভিতে পড়ে যাচ্ছে, ওটা সেলিব্রেট করা আমাদের একদমই লক্ষ্য না। আই এম মোর কনসার্ন অ্যাবাউট দ্যাট ফ্যামিলি অ্যান্ড হিজ ফ্রেন্ডস। ওর পরিবারের কী অবস্থা, এবং একদম গুরুত্বহীন কোনো কারণ না হলে এত বড় একটা অ্যাকশনে একটা লোক বেরোয় না। কাজে আমাদের বুদ্ধি খরচ করে বুঝে নিতে হবে যে এমন কোনো গুরুত্বপূর্ণ কারণ নিশ্চয়ই আছে যে একটা মানুষ জীবনের ঝুঁকি নিতে চলেছে। আমাদের প্রমোশনের সময় বারবার আমরা লিখতাম যে আদর্শ যখন শত্রু, তার কাছে আদর্শ হতে পারে কিন্তু সেটাই তার শত্রু হয়ে দাঁড়ায়। একটা মানুষ যখন একটা কাজ করে যেটা আমরা সমর্থন করি না, সে তখন একটা আদর্শের বশবর্তী হয়ে সেটা করে। সে পথ ঠিক না ভুল পৃথিবী বলে দেয়। সেইটা কেন ভুল, কি হয়েছিল, কেমন করে বেড়েছিল, একটা লোকের শরীর ভালো না, সে উঠে বাথরুমে গেল, স্নান করতে গেল, ভিতরের শটগুলো জরুরি নয়, তার শরীর খারাপ বলাটাই যথেষ্ট। তাহলে আমাকে কমোডের উপরে ক্যামেরা লাগাতে হবে, স্নানের জায়গায় ক্যামেরা লাগাতে হবে, সেটা গল্প স্টোরি টেলিং নয়। ওইটুকুনি শ্রদ্ধা আমাদের দর্শকদের প্রতি আছে যে তারা জানেন যে উগ্রপন্থা কেন হয়। পৃথিবীতে কোটি কোটি কারণে হয়, তার মধ্যে কোনো একটা কারণ হবে, সেটা আমাদের কাছে লক্ষ্যই নয়। আমার কাছে লক্ষ্য হচ্ছে রূপার জীবনটা, রূপার এবং সেখানে আমাদের ভানুর বাবা মা এবং তার বন্ধু যোগেশের জীবন আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার রিটায়ার্ড শিক্ষকের চোখে অপারেশন হবে, খুবই মানবিক জায়গা থেকে গল্পটা বলা। এটা মাস্টার ক্লাস নেওয়ার জন্য এই গল্পগুলো নয়, এটা একেবারেই হিউম্যান স্টোরি এবং দর্শকের উপর আস্থা রেখে যে কতটুকু গল্প আমাদের এই ছবিতে প্রয়োজন ততটুকুই। এবং দেবের সংলাপেও যারা সিনেমাটা দেখেছে, জানি না সবাই যারা সমালোচনা করছে তারা সবাই দেখে করছে। তুমি দেখোনি? অবশ্যই দুবার। কেন দেখতে গেলে? প্রথমে বুঝতে পারোনি? ভালো লেগেছে, এইটাই তো। এবারে প্রশ্ন হচ্ছে আমার এবারে ভালোটা কেন ভালো লাগবে এত? বক্তব্যে মানে আমি যেটা বলছিলাম যে ছবিতে কিন্তু ওই জায়গাটা ধরেছেন যে কৌশিকদা, যে দেশপ্রেম আর এই যে বিভেদটা বা এটা তোমার সংলাপে এটা এসছে বারবার। দেশটাকে পুজোর যোগ্য রাখলাম কোথায় বলে। হ্যাঁ, এবং দেশপ্রেম এবং এই যে সন্ত্রাসবাদের মধ্যে যে একটা যে যুদ্ধ একটা থাকে, মানে আদর্শগত যে যুদ্ধ, সেটা একদম সাইলেন্ট ছবিটার মধ্যে যেটা মূলভাবে দেখানো হয়েছে কি একজন যদি উগ্রপন্থী যদি বলি, তার ব্যাক স্টোরি কি, তাদের কি কি ছেড়ে যায়, মানে হঠাৎ করে তুমি যদি চলে যাও, তার একটা বউ, একটা বাচ্চা, একটা উমুক, একটা বাবা মা, একটা বন্ধু, তোমার একটা পৃথিবী ছেড়ে চলে যায়, তাদের কি হয়, তাদের সমস্যাগুলো কী হয়, আমরা সেই ব্যাক স্টোরিটা দেখাতে গেছি। এবং এইটা যদি অন্য কেউ করতো, লোকে রিলেটই করতে পারতো না। আজকে যেইভাবে ছড়িয়েছে আমার কথা আমাদের মূল লক্ষ্য এটা নয় কি এটা বিক্রি করা, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি এদেরও একটা জীবন থাকে। আমরা তো সবসময় তাই প্রাক্তনগুলো একটা ছবি, তাদের আমরা টনিক করেছি, বা প্রজাপতি যে বাবার ছেলে, সেই তাদের একটা গল্প। এবার যদি একটা যদি এরকম একটা চরিত্র হয়, তারও তো একটা গল্প হতে পারে, তাও তো একটা ব্যাকস্টোরি হতে পারে। আর আজকে তোমাদের আমার মনে হয় একটা গর্ব হওয়া উচিত যে বাংলা ছবিতে এরকম ধরনের গল্পও বলা হচ্ছে। অ্যাজ এ ইন্ডাস্ট্রি, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি শুধু বাবা ছেলে বা কাকা ভাইপো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের গল্প শুধু বলছি না,
আমি এমন একটা সাবজেক্ট করছি সাহস নিয়ে কি আমি যেটা বলতে চাইছি কি তাদেরও একটা গল্প আছে, তারা কি হারিয়ে যায়, তাদের ব্যাক স্টোরিটা কী হতে পারে, তারা কিভাবে কষ্ট পায়, তাদের পরিবার কীভাবে কষ্ট পায়, সেইভাবেই তো গল্প বলা যায়। তুমি যেটা বলছো সেটা না হলে এরকম প্রচুর গল্প আমিই করেছি, কিন্তু এটাও তো সত্যি নাকি এরকম ধরনের গল্প বাঙালি সাহস করে বলছি। এবার এই ধরনের গল্প যদি না বলতে পারি তো তুমি হলিউডে অজস্র টেরিজম নিয়ে গল্প আছে, বলিউডও। তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটা ইন্ডাস্ট্রি বড় তখনই হবে যখন বিভিন্ন রকমের গল্প বলা হচ্ছে। আমরা যদি একই রকম যদি কৌশিক গাঙ্গুলি যদি অর্ধাঙ্গিনী করতো, আরেকটা অর্ধাঙ্গিনী পার্ট 3 পার্ট 4, তাহলে ওইটা তো ঠিকই আছে, জানা কথা কি হচ্ছে। হ্যাঁ, কিন্তু একটা লোক ব্যারিয়ার ভাঙছে, একটা লোক তার যা করছে তার থেকে বেরিয়ে আরেকটা চেষ্টা করছে, কেন বাংলা ছবি যেন আরো উন্নত হয়। বাংলা ছবি এটা তো এখন তো গল্প শুনে বুঝেই গেছো কি এটা ব্যবসার জন্য তো ভাবা হয়নি, ব্যবসার জন্য ভাবলে হয়তো অন্য কিছু একটা ফ্যামিলি ড্রামা হতে পারতো, কিন্তু এটা সাহসী পদক্ষেপকে আমি একটা অন্যরকম ছবি করতে চাই। আমার দর্শক যারা কৌশিক গাঙ্গুলি বানিয়েছে, রানা সরকার বানিয়েছে, দেব বানিয়েছে, রুদ্র বানিয়েছে, আমরা এমনও গল্প বলতে চাই যেটা শুধু আমি না আমার ইন্ডাস্ট্রিতেও আলোচনা হতে পারে কি এরকম গল্প আমাদের ইন্ডাস্ট্রিতে বলা হয়। আলোচনাটা মজার কি বলতে কথা হচ্ছে যে এইটাই তো মেইন, এই চর্চাটা যে কোন হচ্ছে বারবার ছবিতে এত চর্চা হয়। আগে বললাম আমি গল্প বুঝতে পারিনি, হতেই পারে তুমি এরকম মানুষ আছেন যাদেরকে তুমি ছবি তুলে যদি দেখাও যে ছবিটা দেখুন সে না বুঝতে পারে না এটা কি, সেই গ্রুপ ফটোর মধ্যে নিজেকে খুঁজেই বার করতে পারে না, কারণ তার ফটো দেখবার কম। ঠিক তেমনি একটা গল্পকে ভেঙে চুরে অন্যভাবে বললে অনেকের মাথা গুলিয়ে যেতে পারে। আমি তখন তাকে একদম লিখি না, আমি উত্তর সাধারণত লিখলাম যে 1 লক্ষ মানুষ বুঝতে পেরেছে গল্প আর 10 জন বুঝতে পারেনি, এবার এটা নিয়ে ভাবুন, আর যদি ক্লিয়ার না হয় আরেকবার ছবিটা দেখুন। কারণ আমরা কেউ বোকা নই যে আমরা গল্পটাকে যা ইচ্ছে করে বানিয়ে এতদিন ধরে বসে রয়েছি। এইভাবে গল্প বোঝাটাও একটা তালিমের ব্যাপার আছে, সেটা নিশ্চয়ই সময়ের সাথে সাথে হয়ে যাবে। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।